আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। প্রথমেই জানতে পারবেন এবার যে সরকারি চাকরির জন্য সরকারকে পতন পর্যন্ত করা হলো এবং সেই সাথে হাজার হাজার ছাত্ররা নিহত হলো, সেই বিষয়টি নিয়ে আবার কিন্তু প্রকাশ্যে আসলো বিষয়গুলো। কেননা আন্দোলনকারীদের উপর এবার পুলিশের কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে। চাকরিতে বয়স ৩৫ করার দাবিতে তারা আন্দোলন করলে এমন ঘটনা ঘটানো হয়। ৩৫ আন্দোলনকারীদের প্রতিরোধ করতে আরও কী কী তথ্য উঠে আসলো এবং কি সমালোচনা হচ্ছে তা জানতে পারবেন। এখন কোথায় সেই সমরকরা তাও দাবি করছে সাধারণ জনগণ। এরপর জানিয়ে দেব অবশেষে কিন্তু যেভাবে ভারতে পালিয়ে যান শামীম ওসমান ও শিক্ষামন্ত্রী নফেল, তাদেরকে কারা সাহায্য করলো, কিভাবে বা পালিয়ে গেল ভারতে, এ নিয়েও থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এদিকে শেখ হাসিনার ছেলে জয় ও পুতুলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আরও কি কি বিষয় উঠে আসলো তাদের ব্যাংক জব্দের মাধ্যমে, সে বিষয়টাও জানতে পারবেন। সেই সাথে জানতে পারবেন সরকার কমিশনের কাজ শুরু করে নিয়েছে। সে সাথে রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেও সরকার, এমনও তথ্য উঠে আসছে। আরও কি কি বিষয় উঠে আসলো ভিডিওর শেষ অংশে এই এক্সক্লুসিভ তথ্যটিও জানিয়ে দেব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে একের পর এক নানা ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। সেই ধারাবাহিকতায় এবার সরকার পতনের পর আবারও যেন একটি বিষয় ঘটে গেল। আন্দোলনকারীদের ওপর পুলিশের হঠাৎ করে কাঁদানো গ্যাস শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ওপর কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার দুপুরে ১:১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে এই বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিশেষ নিষেধাজ্ঞা রয়েছে এবং সেই সাথে একটি প্রজ্ঞাপনও জারি হয়েছিল। সেই কারণে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এর আগে সকাল ১১টার দিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে রাজধানী শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কয়েকশো প্রায় চাকরি প্রত্যাশী এই সময় তারা নানা ধরনের স্লোগান দেন। পরে সেখান থেকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। এদিকে পুলিশ সড়কে প্রতিবন্ধকতা অর্থাৎ ব্যারিকেড তৈরি করে তাদের দিয়ে আটকে দেয়। তখন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করে। সে সাথে আরও বিষয়ে উঠে আসে। আন্দোলনকারীরা সঞ্জয় কুমার দাস প্রথম আলোকে বলেছেন, আমরা শাহবাগ থেকে যমুনার দিকে রওনা হলে পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে। পরে অতিক্রম করে যমুনার সামনে গেলে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। বিকেল 4টার দিকে এই চাকরি প্রত্যাশী আন্দোলনকারী বলেন, চাকরিতে আবেদনের সময়সীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে চাকরি প্রত্যাশীরা এখনও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে আসছেন। সরকারের কাছ থেকে দাবি মেনে নেওয়ার স্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত যমুনার সামনে তারা অবস্থান চালাবে। সেই বিষয়টিকে কেন্দ্র করে পুলিশ লাঠিপেটা ও কাঁদানো গ্যাস কয়েকজনের আহত হয়েছে বলে দাবি জানানো হয়। এই আন্দোলনের পরপরই কিন্তু চাকরি প্রত্যাশীর একটি সুবাতাস পেল। কেননা চাকরি প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি পর্যালোচনায় একটি কমিটি গঠন করেছে সরকার। বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেন, এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। এই বিষয়টি কিন্তু এবার ভাবার বিষয়, খুব শীঘ্রই ৩৫ হতে যাচ্ছে বলে আশাবাদী ব্যক্ত করা যায়। এদিকে কিন্তু এবার তোর উঠে এসেছে যেভাবে পালিয়ে গিয়েছেন শামীম ওসমান ও নফেল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছে সাবেক মন্ত্রী, এমপি সহ দলের অনেকেই। এদের মধ্যে নারায়ণগঞ্জে আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক শিক্ষামন্ত্রী হাবিবুল বা নফেল চৌধুরী, তাকে কিন্তু দালালের মোটা অঙ্কের টাকা দিয়ে ভারতে পালিয়ে যান বলেও জানা গেছে। তিনি আগে শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চৌর হয়েছিল, কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশে আছেন। ৫ই সেপ্টেম্বর সরকার পতনের ঠিক এক মাসের মাথায় তাকে দিল্লির নাজিমউদ্দিন আউলিয়ার দরগাতেও দেখা গেছে। জানা গেছে সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লি অবস্থান করছেন। দালালদের সহায়তায় গত ৮ সেপ্টেম্বর নফেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পৌঁছান। পরে তারা বারাসাত এলাকায় চট্টগ্রামে জন্ম নেওয়ার ভারতীয় নাগরিক জৈনক জুয়েলের বাড়িতে গিয়ে ওঠে। এক পর্যায়ে ভারতে চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়ার ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন। স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, সাতক্ষীরার কালোয়ারা, দেবহাটা, কালীগঞ্জ ও
শ্যামনগর উপজেলার সীমান্তের কয়েকটি জায়গা মানব পাচারের জন্য দালাল চক্রের স্বর্ণ রাজ্য হিসেবেও পরিচিত। স্থল জলপথ এসব এলাকা দিয়ে অনেকটা প্রকাশ্যে সীমান্তে পারাপার হয়ে থাকে। স্বাভাবিক সময় এটা ঘটে দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতের যেতে মাথাপিছু 10 থেকে 50,000 টাকা খরচ হয়। তবে বর্তমান পরিস্থিতিতে টাকার অঙ্ক বেড়েছে। বর্তমানে আওয়ামী লীগের নেতারা 5 থেকে 20 লাখ টাকার চুক্তিতে ভারতে ঢুকেছে। নির্দিষ্ট টাকা পেলে দালাল চক্রের সদস্যরা নৌকা যোগেও নির্বিঘ্নে ভারতে পৌঁছে দেবার ব্যবস্থাও করে। পরে ভারতীয় অংশের দালালরা গোপন পথে শহরে যাওয়ার বাস রুট দেখিয়ে দেয়। কেউ কেউ ভারতে গিয়ে মাসিক চুক্তিতে কারোর বাসা বাড়িতে নিরাপদে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। এমনটাও তথ্য উঠে এসেছে কিন্তু এবার সংবাদ মাধ্যমে, যেখানে উঠে এসেছে এই নফল এবং শামীম ওসমান তারা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে এবং তারা যে দেশের কতটা ক্ষতি করেছে সে বিষয়টা কিন্তু এখন দিবালোকের মতো পরিষ্কার। এখন দেখা যাক তাদের বিচার কাজ কবে থেকে শুরু হয় এবং বিচার হলে অবশ্যই তাদের মধ্যে কি হবে সেটা ভবিষ্যতে বোঝা যাবে। এবং সব শেষে এবার তুলে ধরতে যাচ্ছি জয় ও পুতুলের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হলো। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন পুতুল এবং তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক তাদের ব্যাংক হিসাব কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন তারাও কিন্তু এই বিষয়টা নিশ্চিত করেছে, তাদেরও অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সজীব ওয়াজেদ জয় সিআরআই এর চেয়ারম্যান, পুতুল ভাইস চেয়ারম্যান আর ট্রাস্টেড বোর্ডের সদস্যর অভাবে শেখ পরিবারের বাইরে ট্রাস্ট বোর্ডের সদস্যদের মধ্যে আছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নুরুল হাসান বিপু। দলীয় এজেন্ডা বাস্তবায়নে ও জনমত গঠনে 2010 সালে দৃশ্যমান হয়। 2014 সালে ইয়াং বাংলা নামে আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে জয় বাংলা কনসার্ট হয়ে আসছিল। সম্প্রতি 8 জন সাংবাদিককে সিআরআই থেকে টাকা দেওয়ার একটি তালিকাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে উঠে এসেছে ব্যাপক আলোচনা সমালোচনা। এই জয় এবং পুতুলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের মাধ্যমে উঠে এসেছে তাদের যে প্রতারণা এবং দুর্নীতির বিষয়, যেখানে একের পর এক তাদের বিষয়গুলো এবার ফাঁস হতে যাচ্ছে। অন্যদিকে কিন্তু আবার আরও উঠে এসেছে ব্যাপক তথ্য। রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাচ্ছে সরকার। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিটির কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বসবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। প্রধান উপদেষ্টার এই সফরকে খুবই সফল ও ঐতিহাসিক অভিহিত করে তারা প্রেস সচিব। সে সাথে আরও ব্যাপক তথ্য উঠে এসেছে। অন্ধ্রপ্রদেশ সরকারের ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার থেকে কমিশনের কাজ শুরু করবার কথা রয়েছে। আজ পর্যন্ত 6 সদস্যের কমিটি গঠনে বিষয়ে প্রজ্ঞাপন জারি করাও হয়নি। সরকারের চাওয়া হলো কাজ শেষে কমিশনগুলো আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কমিশনের কাজের বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কমিশনের কাজ আগামীকাল থেকে শুরু করার কথা ছিল, কিন্তু একটি সিদ্ধান্ত এসেছে। তার আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের আরেক দফা আলোচনা করতে চাচ্ছে। শফিকুল আলম বলেন, কমিটির প্রধানের যখন নাম ঘোষণা হয়েছে তখন কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে।